হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা গ্রুপ 16-এর হ্যালাইড নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি গ্রুপ 16 এলিমেন্টের কিছু হ্যালাইডের একটা লিস্ট তৈরি করেছি, যেখানে আমি ইম্পর্টেন্ট কিছু হ্যালাইড যৌগকে লিখেছি। তো এই সমস্ত যৌগগুলোর মধ্যে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট হ্যালাইড যৌগ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে আমি তোমাদেরকে যেই কথাটা দিয়ে শুরু করব, সেখানে বলতে পারি যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম এবং টেলোরিয়াম এরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের হ্যালাইড যৌগ তৈরি করছে, এবং তাদের যদি সাধারণ সংকেত বলা হয়, সেই সাধারণ সংকেতে আমরা দেখে থাকি গ্রুপ 16 এলিমেন্টগুলোর +1 জারণ স্তর, +2 জারণ স্তর, +4 এবং +6 এই চারটে জারণ স্তর বিশিষ্ট হ্যালাইড যৌগ আমরা পেয়ে থাকি। +1 জারণ স্তর বিশিষ্ট যে সমস্ত হ্যালাইড, তাদের সাধারণ সংকেত হচ্ছে E2X2। E হচ্ছে গ্রুপ 16 মৌল এবং X হচ্ছে হ্যালাইড। এবারে কোন ক্ষেত্রে কোন হ্যালাইড হবে সেটা নির্ভর করছে গ্রুপ 16 মৌলের আকার এবং তাদের চার্জের উপরে। যেমন দেখো, অক্সিজেনের ক্ষেত্রে যদি আমি বলি, অক্সিজেনের সঙ্গে ফ্লুরিন এবং ক্লোরিনের কম্বিনেশনটা মোটামুটি প্রপার কম্বিনেশন বলতে এখানে কীরকম, এরা সবাই যেহেতু সমযোজী যৌগ তৈরি করছে, তাই সমযোজী বন্ধন অক্সিজেনের সঙ্গে ফ্লুরিনের যতটা স্ট্রং হবে, অক্সিজেনের সঙ্গে ক্লোরিনের সমযোজী বন্ধনের স্ট্রেংথ কমবে, কারণ তাদের আকারের একটা পার্থক্য চলে আসছে। ক্লোরিন থেকে যখন আমরা ব্রোমিনে মুভ করব, তখন সেক্ষেত্রে আকারের সামঞ্জস্যতা আরও কমতে থাকবে। অক্সিজেন এবং ব্রোমিনের আকারের মধ্যে অনেক ফারাক, তো সামঞ্জস্যতা যত কমবে তত তাদের সমযোজী বন্ধনের দৃঢ়তা বা সমযোজী বন্ধনের স্ট্রেংথ কমতে থাকবে। সেহেতু ক্লোরিনের পরবর্তী ব্রোমিন কিংবা আয়োডিন এই সমস্ত যৌগগুলো সুস্থিতি কম দেখায়। ইনফ্যাক্ট অক্সিজেনের ক্ষেত্রে আয়োডাইড যৌগ কিন্তু তৈরি হয় না। সেই একইভাবে দেখো, সালফারের ক্ষেত্রে মোনোহ্যালাইড পাওয়া যাচ্ছে। আমরা এই ফরমেশনের যে হ্যালাইডগুলো দেখে থাকি তাদেরকে বলা হয় মোনোহ্যালাইড। মোনোহ্যালাইড আমরা পাচ্ছি ফ্লুরিনের সঙ্গে, ক্লোরিনের সঙ্গে, ব্রোমিনের সঙ্গেও পাওয়া যায়, কিন্তু আয়োডিনের সঙ্গে তৈরি হয় না, কারণ সেখানে আবার ওই আকারের তারতম্য চলে আসছে। সেই ব্যাপারটা আমরা এখানে বলতে পারি। ঠিক একইভাবে দেখো, ফ্লুরিনের সঙ্গে টেট্রাহ্যালাইড তৈরি করছে, হেক্সাহ্যালাইড তৈরি করছে। এবার ফ্লুরিনের বদলে যদি আমি ক্লোরিনের কথা বলি, ক্লোরিনের আমরা টেট্রাহ্যালাইড পর্যন্ত পাবো, কিন্তু হেক্সাহ্যালাইড পর্যন্ত পাবো না, কারণ সালফারের সাপেক্ষে 6 জন ক্লোরিনের সঙ্গে সমযোজী বন্ধন করতে গেলে সেক্ষেত্রে একটা স্টেরিক ফ্যাক্টরের ব্যাপার চলে আসবে। তো সেই কারণে হেক্সাহ্যালাইড যদি হয়, সেক্ষেত্রে শুধুমাত্র ফ্লুরাইড সম্ভব, মানে ফ্লুরিনের সঙ্গেই হেক্সাহ্যালাইড সম্ভব, ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিনের সঙ্গে সম্ভব নয়। তো এই রকম কিছু বিষয় রয়েছে যেইগুলোর কারণে সমস্ত হ্যালাইডের সঙ্গে প্রত্যেকটা গ্রুপ 16 এলিমেন্টের হ্যালাইড যৌগ তৈরি হয় না। স্পেসিফিক কিছু কিছু হ্যালাইড যৌগ তৈরি হয় এবং তারা বিভিন্ন প্রকারের সুস্থিতি দেখায়। তো আমি তাদের মধ্যে থেকেই কয়েকজনকে বেছে নিয়েছি, ইম্পর্টেন্ট যেগুলো, ফার্দার আমাদের যেগুলো আলোচনায় কাজে লাগবে। সবকটা হ্যালাইড যৌগ আমি লিখিনি, এর মধ্যে থেকে বেছে বেছে আমরা কিছু হ্যালাইড যৌগ নিয়ে ফার্দার আলোচনা করব। তো যাই হোক, এখানে আমরা যেমন বললাম যে +1 জারণ স্তর বিশিষ্ট হ্যালাইডগুলোর সাধারণ সংকেত E2X2, যেগুলোকে আমরা মোনোহ্যালাইড বলি। +2 জারণ সংখ্যা বিশিষ্ট যে সমস্ত হ্যালাইডগুলো আছে তাদেরকে আমরা বলবো ডাইহ্যালাইড। এবার এই ডাইহ্যালাইডগুলোর সাধারণ সংকেত EX2। ঠিক একইভাবে +4
সংক্রান্ত +4 জারণ অবস্থা বিশিষ্ট যারা রয়েছে তারা হবে টেট্রাহ্যালাইড, আর খুব স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো যে +6 জারণ অবস্থা বিশিষ্ট যে সমস্ত হ্যালাইড যৌগ আছে গ্রুপ 16 এর ক্ষেত্রে তাদেরকে আমরা বলি হেক্সাহ্যালাইড। ওকে, তো এবারে আমরা এই হ্যালাইডগুলোর কিছু কিছু নিয়ে আলোচনা করি, তাদের গঠনগত বৈশিষ্ট্য নিয়ে, বা তাদের কোনো স্পেশাল ফিচার বা স্পেশাল কোনো চরিত্র আছে কিনা, বা অন্য কোনো যৌগের সাথে যদি তুলনামূলক আলোচনা করা হয় তাহলে আমরা কি কি রকম। তো প্রথমে আমি যেটা বলবো সেটা দেখো O2F2, এইটা নিয়েও প্রশ্ন আসে। O2F2 এর গঠন পুরোপুরিভাবে H2O2 এর মতো। H2O2 তোমরা আগেই পড়েছো H2O2 সম্পর্কে, তো এর গঠনটা পুরোপুরিভাবে H2O2 এর মতো। তো এদের ক্ষেত্রে একটা বিশেষ চারিত্রিক পার্থক্য দেখা যায়, সেটা কি রকম? যদি আমি এখানে অক্সিজেন অক্সিজেন বন্ধন দৈর্ঘ্যের তুলনা করি, এটা কিন্তু প্রশ্ন আসে, comparing oxygen oxygen bond length, তাহলে আমরা কি পাবো? অক্সিজেন অক্সিজেন বন্ড লেংথ দেখা যাবে H2O2 এর ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্যের মান F2O2 অপেক্ষা বা O2F2 অপেক্ষা বেশি হয়। এবারে প্রশ্ন হচ্ছে যে কেন, why, reason, কারণটা এখানে বলছি, ভালো করে খেয়াল করে দেখো। O2F2 এর মধ্যে ফ্লুরিন হচ্ছে তড়িৎ ঋণাত্মক পরমাণু। In O2F2 chi F is greater than chi O, আর in H2O2 chi oxygen is greater than chi H। তাহলে কি হবে? এখানে OF বন্ধনের যে ইলেকট্রন ঘনত্ব, সেই ইলেকট্রন ঘনত্বটা ফ্লুরিনের দিকে মুভ করছে, এবং তার সাথে আমরা বলতে পারি এই দুটো যৌগতেই অক্সিজেনের যে লোন পেয়ার ঘনত্ব আছে, সেই লোন পেয়ার ঘনত্বের উপরেও ফ্লুরিনের একটা আকর্ষণী প্রভাব কাজ করছে, যার ফলে কি হয়, এই দুটো অক্সিজেন পরমাণুর ওপরে ইলেকট্রন ঘনত্ব আগের তুলনায় হ্রাস পাবে, এবং হ্রাস পাওয়ার ফলে এই অক্সিজেন পরমাণুগুলোর লোন পেয়ার বিকর্ষণ আগের তুলনায় কমে যাবে। তো যদি ইলেকট্রনীয় বিকর্ষণ কমে যায় তাহলে এই বন্ধন দৈর্ঘ্যটা বৃদ্ধি পাওয়ার কোনো ঘটনা হচ্ছে না। কিন্তু H2O2 এর ক্ষেত্রে ভাবো, H2O2 এর ক্ষেত্রে হচ্ছে OH বন্ধনের ইলেকট্রন ঘনত্ব অক্সিজেনের দিকে মুভ করছে, তার উপরে এখানে অক্সিজেনের ওপর লোন পেয়ার ঘনত্ব আছে, মানে লোন পেয়ার ইলেকট্রন আছে, যার ফলে এখানে অলরেডি লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, আবার বন্ধন ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে সরে গিয়ে দুটো অক্সিজেন পরমাণুর উপরেই ইলেকট্রন ঘনত্বটাকে আরও আগের তুলনায় বৃদ্ধি করাচ্ছে। তার ফলে কি হচ্ছে, এই দুটো অক্সিজেনের মধ্যে ইলেকট্রনীয় বিকর্ষণ তীব্রভাবে বাড়ছে, এবং সেই বিকর্ষণের প্রভাবটাকে কমানোর জন্য দুটো অক্সিজেন পরমাণু পরস্পর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, যার ফলে কি দেখব যে এই দুটো অক্সিজেনের মধ্যে বন্ধন দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? এখানে কি বললাম? এখানে বললাম দুটো অক্সিজেনের থেকে ইলেকট্রন ঘনত্ব দূরে সরে যাচ্ছে, ফলে তাদের পারস্পরিক বিকর্ষণ কমছে, কিন্তু এখানে ইলেকট্রন ঘনত্ব দুটো অক্সিজেনের কাছাকাছি আসছে, ফলে তাদের পারস্পরিক বিকর্ষণ বাড়ছে, তাই বন্ড লেন্থ বিটুইন দিস টু অক্সিজেন বিকামস গ্রেটার। তাহলে আমরা সেই কথাটা লিখি। As fluorine withdraws
the electron cloud from oxygen atoms so the LP repulsion decreases. In O2F2 এটা একটা। আর H2O2 তে কি হবে? As oxygen withdraws the electron cloud from H atoms, so the LP repulsion becomes increases in H2O2 সেই কারণে বন্ড লেংথ ও বন্ড লেংথ যার অর্ডার হচ্ছে H2O2 বেশি এবং O2F2 ক্ষেত্রে কম। এরকম একটা তোমরা প্রশ্ন পেতেই পারো, খুব ভালো প্রশ্ন এটা। আচ্ছা, নেক্সট দেখা যাক OF2 এবং OCl2 এই দুটোকে নিয়ে আমরা একটু তুলনামূলক আলোচনা করি। দুটোই ডাইহ্যালাইড, তোমরা ফর্মুলা দেখেই বুঝতে পারছো। তো যদি আমি বলি যে এই দুটো ডাইহ্যালাইডের গঠন কীরকম, প্রথমে আমাদের এই কথাটাই আসবে। ফর্মুলা তো আমরা দেখলাম, কিন্তু তাদের গঠনটা কীরকম? গঠন খুবই ইজি, গঠনটা ওয়াটারের মতোই। অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু এবং প্রতিস্থাপক পরমাণুর জায়গায় ক্লোরিন আছে এবং ফ্লুরিন আছে, রাইট? আর লোন পেয়ার তো রয়েইছে, যেটা অক্সিজেনের ভ্যালেন্স স্টেটকে ম্যানেজ করছে। এখন প্রশ্নটা হলো, দুজনেই আমরা দেখতে পাচ্ছি কি যে অ্যাঙ্গুলার স্ট্রাকচার বা অ্যাঙ্গুলার শেপ, স্ট্রাকচার নয় অ্যাকচুয়ালি শেপ বা ভি শেপ যাই বলো, ওয়াটারের মতোই। ওয়াটারের স্ট্রাকচারটাও আমরা এখানে আঁকি, তাহলে কম্প্যারিজনটা বোঝা যাবে। তিনটেই হচ্ছে অ্যাঙ্গুলার শেপ। ওয়াটারের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল উই নো 104 ডিগ্রি 5 মিনিট। তাহলে এই দুটো যৌগের বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু কীরকম হওয়া উচিত? আমি এক্স্যাক্টলি ভ্যালু জানতে চাইছি না যে তোমাকে এখানে 104 ডিগ্রির কম হচ্ছে, মানে কমে গিয়ে কত হচ্ছে বা বেড়ে গিয়ে কত হচ্ছে, এক্স্যাক্ট ভ্যালুটা বলো, আমি সেইটা জিজ্ঞেস করছি না। আমি শুধু জিজ্ঞেস করতে চাইছি যে এই দুটোর গঠন তো জলের মতোই দেখা যাচ্ছে। জলের ক্ষেত্রে আমরা বন্ড অ্যাঙ্গেল এটা অনেক আগে থেকেই জেনে আসছি। তো সেই রেসপেক্টে তোমরা বলো যে OCl2 বন্ড অ্যাঙ্গেল ওয়াটারের থেকে বেশি হবে নাকি কম হবে, এবং ঠিক একই ব্যাপার OF2 ক্ষেত্রেও বলো। তাহলে তোমরা কি বলবে? তো স্বাভাবিকভাবেই এই ধরনের আনসার আমরা VSEPR তত্ত্ব ছাড়া তো করতেই পারি না। যেমন আগেরটাও আমরা ঠিক তাই করলাম, VSEPR থিওরি অ্যাপ্লাই করেই করলাম। তো এখানেও আমরা সেই থিওরিটাই অ্যাপ্লাই করব। তো দেখা যাক, আমরা যদি হিসাব মানে তো ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার যে অ্যাটমগুলো রয়েছে তিনটে যৌগতে যদি দেখি, তাহলে দেখব কাই F is greater than chi oxygen is greater than chi Cl is greater than chi H। এই অর্ডারটা আমরা পাবো ইলেকট্রোনেগেটিভিটির। ঠিক, তাহলে এবারে দেখো, অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার অর্ডার হচ্ছে এই রকম। তাহলে অবভিয়াসলি বন্ড ইলেকট্রনগুলো টুয়ার্ডস ফ্লুরিন শিফট করবে। এবার আমরা কি জানি VSEPR থিওরি অনুযায়ী যে বন্ড ইলেকট্রনস যদি সাবস্টিটিউয়েন্ট অ্যাটমের দিকে শিফট করে,
অর্থাৎ প্রতিস্থাপক পরমাণুর দিকে যদি বন্ধন ইলেকট্রন ঘনত্বটা স্থানান্তরিত হয় তাহলে এই বন্ধনগুলোর মধ্যে কি হবে, বিকর্ষণী প্রভাব কমে যাবে, বন্ড পেয়ার রিপালশন কমে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি বিপি রিপালশন ডিক্রিজেস। লোন পেয়ার রিপালশন তো সব কটাতেই রয়েছে, সমানভাবেই রয়েছে, সেটা দিয়ে আমরা কিছু পার্থক্য করতে পারবো না, পার্থক্য করতে পারবো এই বন্ড ইলেকট্রন পেয়ারগুলো দিয়ে। তো এখানে কি হচ্ছে, বন্ড পেয়ার রিপালশন ডিক্রিজেস, রাইট? তো ডিক্রিজ করবার জন্য বন্ড অ্যাঙ্গেল কি হয়ে যাবে, বন্ড অ্যাঙ্গেলটাও ডিক্রিজ করে যাবে ওয়াটারের থেকেও, ঠিক আছে? বন্ড অ্যাঙ্গেলটা ওয়াটারের থেকেও ডিক্রিজ করে যাবে। তাহলে এইটা হবে লেস দ্যান 104 ডিগ্রি 5 মিনিট। কোথায় লিখি বলো তো এখানটা? ওকে, এবারে OCl2 ক্ষেত্রে দেখা যাক। OCl2 ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে অক্সিজেন ক্লোরিনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি শো করছে, তাই তো? তো সেক্ষেত্রে বন্ড ইলেকট্রনগুলো টুয়ার্ডস অক্সিজেন মুভ করবে। তাহলে ইলেকট্রন ডেনসিটিটা সেন্ট্রাল অ্যাটমের দিকে করে, তখন আমরা কি জানি, বন্ড পেয়ারগুলোর মধ্যে রিপালশন বাড়তে থাকে। তাহলে এখানে কি হচ্ছে, বিপি রিপালশন increases, therefore bond angle বাড়ার কথা। এবারে এইখানে একটা বিষয় আছে, কি বিষয়? তোমরা বলতে পারো যে আচ্ছা, অক্সিজেন ক্লোরিনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ বুঝলাম, বন্ড পেয়ার রিপালশন বাড়ছে সেটাও বুঝলাম, তো বন্ড অ্যাঙ্গেল বাড়বে, কিন্তু সেটা ওয়াটারের থেকে কেন বেশি হচ্ছে? কারণ যদি আমি ওয়াটার ভাবি তাহলে সেখানে তো অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে তো ইলেকট্রোনেগেটিভিটির অনেকটাই ফারাক। ইলেকট্রোনেগেটিভিটির যে অর্ডারটা দিয়েছি সেখানে তো অক্সিজেন আর হাইড্রোজেন অনেকটাই ডিস্টেন্সে আছে, তার মাঝে ক্লোরিন আছে, মানে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটিটা হাইড্রোজেন অপেক্ষা বেশি। তাহলে অক্সিজেন হাইড্রোজেন থাকলে যে বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুটা হচ্ছে, অক্সিজেন ক্লোরিন থাকলে বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুটা বাড়বে, মানে সেটা OF2 অপেক্ষা বেশি হবে, কিন্তু জলের থেকেও কি বেশি হবে, মানে এইটার থেকেও কি বেশি হওয়া উচিত? সেটা একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে কি হবে। নিশ্চয়ই এটার থেকে বড় হওয়ার কথা নয়, এটার থেকে বড় হবে, বাট এটার থেকে বড় হবে না এরকম একটা মনে হচ্ছে, কারণ ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার ওয়াইজ সেইটাই আমাদেরকে বোঝানো হচ্ছে বা বুঝতে পারছি যে যেভাবে প্রতিস্থাপক পরমাণুগুলোর তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, বন্ড অ্যাঙ্গেল সেইভাবে চেঞ্জ হবে। তো কিন্তু দেখা গেছে এর বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুটা ওয়াটারের থেকেও বেশি, এটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, এর বন্ড অ্যাঙ্গেল ওয়াটারের থেকেও বেশি। তো সেটার সপক্ষে কি যুক্তি দেওয়া হলো? আমি আগে এখানটা লিখি যে গ্রেটার দ্যান 104 ডিগ্রি 5 মিনিট, জলের থেকে বেশি হচ্ছে। তার সপক্ষে যুক্তি এইটাই দেওয়া হলো যে ক্লোরিন ভ্যাকেন্ট 3D অরবিটাল আছে, সেই 3D অরবিটাল ইউজ করে অক্সিজেনের লোন পেয়ারকে ক্লোরিন অ্যাকসেপ্ট করে বাই ফর্মিং D-Pi-P-Pi ব্যাক বন্ডিং। D-Pi-P-Pi ব্যাক বন্ডিংয়ের একটা ফর্মেশনের ঘটনা দেখা যায়। এই দিকটা আমি মুছে দিচ্ছি, আমাদের এই বিষয়টা আর এদিকে লাগবে না।
এখানে যেটা বললাম দেখো ক্লোরিনের ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে। তো যদি আমরা এরকমভাবে লোন পেয়ার ব্যবহার করে ব্যাক বন্ডিং এর ঘটনা দেখাই, এটাকে ব্যাক বন্ডিং ঠিক বলবো না, কারণ ব্যাক বন্ডিং হলে যার সঙ্গে বন্ড তৈরি করছে তার দিক থেকে সেন্ট্রাল অ্যাটমের দিকে বন্ডিং যাওয়ার কথা, ওই জন্য এটাকে আমরা ব্যাক বন্ডিং বলবো না। এখানে যে ঘটনাটা আমরা পাবো সেটা হচ্ছে এইরকম। একইভাবে এই ক্লোরিন পরমাণুটার সাথেও হতে পারে। তো আমরা একটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার এভাবে আঁকতে, মানে হাইব্রিড রেজোনেন্স হাইব্রিড একটা আঁকতে পারি, সেটা হচ্ছে এইরকম। তাহলে দেখো এই যে বন্ডগুলো রয়েছে অক্সিজেন আর ক্লোরিনের মধ্যে বন্ডগুলো রয়েছে, তারা সামহাউ ডাবল বন্ড ক্যারেক্টার হয়ে যাচ্ছে, এবং ডাবল বন্ড ক্যারেক্টার হওয়ার জন্য তাতে কি হচ্ছে দেখো, লোন পেয়ার কিন্তু আগে দুটো ছিল, এখন আর দুটো লোন পেয়ার এখানে থাকছে না, লোন পেয়ার ডেন্সিটিটাও কিন্তু কিছুটা কমে যাচ্ছে বিকজ অফ দি পাই বন্ড ফরমেশন, কারণ ওই লোন পেয়ার একটা ইউজ করেই তো পাই বন্ড ফরমেশনটা হচ্ছে। তো এটা কি ধরনের পাই বন্ড? এটা হচ্ছে পি পাই ডি পাই, অক্সিজেনের পি অরবিটাল আর ক্লোরিনের ডি অরবিটাল ইউজ করে পি পাই ডি পাই একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে, যার জন্য লোন পেয়ার ডেন্সিটি কমে যাচ্ছে, এবং কি হচ্ছে এখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটাও তাহলে আগের থেকে কম হবে, আর সেই জন্যই এখানে বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুটা ওয়াটারের থেকে একটু বেশি দেখা যায়। ওকে, কিন্তু শুধু ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার দিয়ে কিন্তু আমরা সেটাকে জাস্টিফাই করাতে পারছিলাম না। এখন জাস্টিফিকেশনটা ক্লিয়ার হলো যে হ্যাঁ, এখানে মাল্টিপল বন্ড ফরমেশন হচ্ছে, লোন পেয়ার ডেন্সিটি কমছে, তাই লোন রিপালশন এখানে কমে যাচ্ছে, আর অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ, বন্ড ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে একটু বেশি ঘনীভূত থাকবে, তাই বন্ডের মধ্যে রিপালশনটা বেশি হবে, আর বন্ড অ্যাঙ্গেলটা সেই কারণে বেশি হচ্ছে। সো যদি অর্ডার বলা হয় তাহলে সব থেকে বেশি বন্ড অ্যাঙ্গেল হচ্ছে OCl2। বন্ড অ্যাঙ্গেল অর্ডার যদি আমি এখানে লিখি, OCl2 greater than H2O greater than OF2, এইটা হচ্ছে অর্ডার। ঠিক আছে, নেক্সট এখানে মোনোহ্যালাইডের যে যে ফর্মুলাগুলো আমি লিখেছি, যেমন সালফারের ক্ষেত্রে বলো বা সেলেনিয়ামের ক্ষেত্রে বলো, তাদের স্ট্রাকচার ঠিক H2O2-র মতোই একই রকম, সেইগুলো নিয়ে আমরা আর অত ডিটেলসে আলোচনা করব না। এরপরে আমাদের আলোচনাটা শুধুমাত্র হবে SF4 SF6 মানে টেট্রাহ্যালাইড আর হেক্সাহ্যালাইডগুলোর ওপরে আমরা এবার একটু ফোকাস করব। টেট্রাহ্যালাইড আর হেক্সাহ্যালাইড, তো টেট্রাহ্যালাইডগুলো মানে সেটা SF4 হোক বা ACF4 হোক বা TeF4 হোক, প্রথমে আমরা তাদের একটু গঠন দেখে নিই, তারপর কিছু বৈশিষ্ট্য দেখব। ইন্ডিভিজুয়ালি আর পড়বো না, এবার একটু জেনারেল ডিসকাশনে যাই। অ্যাকর্ডিং টু VSEPR, এরা সবাই হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল।
ট্রাইগোনাল বাইপিরামিডাল। এইরকম তোমরা ইলেকট্রন কাউন্ট করে দেখে নিতে পারো। এইটা হচ্ছে এদের স্ট্রাকচার। যেমন আমি SF4 এর দেখালাম, একই স্ট্রাকচার ACF4 এর ক্ষেত্রেও এবং TeF4 এর ক্ষেত্রেও। এবার যেহেতু এইখানে দু ধরনের বন্ড অ্যাঙ্গেল আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে 180 ডিগ্রি আর একটা হচ্ছে 120 ডিগ্রি। 180 ডিগ্রি কোনটা? যদি তুমি দুটো অ্যাক্সিয়াল বন্ডের মধ্যে অ্যাঙ্গেলটা ভাবো, এটা হচ্ছে অ্যাক্সিয়াল bonds, in between axial bonds, এটা হচ্ছে ইকুইটোরিয়াল। আর 90 ডিগ্রি হচ্ছে অ্যাক্সিয়াল প্লাস ইকুইটোরিয়াল। অ্যাক্সিয়াল এর ইকুইটোরিয়ালের মধ্যে হচ্ছে 90 ডিগ্রি। এবারে যেহেতু এইখানে লোন পেয়ারটা রয়েছে, লোন পেয়ার থাকার কারণে এই 90 ডিগ্রির যে বন্ড অ্যাঙ্গেলটা বা 180 ডিগ্রির যে বন্ড অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু পারফেক্ট ওই অ্যাঙ্গেলে থাকে না। কি বললাম বুঝতে পারলে? এই যে এই বন্ড দুটো আমি বোল্ড করে দিচ্ছি, দুটো বন্ডকে ভালো করে বোঝার চেষ্টা করবে। এই দুটো বন্ড এই দু রকম অ্যাঙ্গেল দেখাচ্ছে, তো পরস্পরের মধ্যে 180 ডিগ্রি। আর যদি আমরা অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়ালের কথা বলি তাহলে সেটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই দুটো বন্ড লোন পেয়ারের সাথেও তো 90 ডিগ্রিতে আছে, তাহলে লোন পেয়ারের সঙ্গে একটা লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন ফেস করবে অ্যাকর্ডিং টু ভিএসি পেয়ার থিওরি আমরা বলতে পারি। তো সেই রিপালশন ফেস করবার জন্য এই দুটো বন্ড একটু বেঁকে যায় বা বেন্ট হয়ে যায়। আমরা ওই জন্য স্ট্রাকচারটাকে কীরকমভাবে দেখি, বেন্ট হয়ে যাওয়ার পরে স্ট্রাকচারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়। এইরকম হয়। এই যে এই দুটো অ্যাক্সিয়াল বন্ড যারা ছিল সেই দুটো কেন এরকম হলো? কারণ এই যে লোন পেয়ার রিপালশনের জন্য, ডিউ টু লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন কততে? অ্যাট 90 ডিগ্রি, তাই তো? অ্যাট 90 ডিগ্রি। এইরকম হয়ে যাওয়ার পরে, এই বেন্ট হয়ে যাওয়ার পরে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, বেন্ট হয়ে যাওয়ার পরে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, সেই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রির থেকে কমে গিয়ে 173 ডিগ্রি মতো হয়ে যায় এই অ্যাঙ্গেলের ভ্যালুটা। এবারে তোমরা বলতে পারো যে আপনি এই অ্যাঙ্গেলটা কেন বললেন, এই দিকের অ্যাঙ্গেলটা কেন বললেন না? না, এই দিকে অ্যাঙ্গেলটা বলবো না, তার কারণ এখানে তো একটা লোন পেয়ার আছে, এখানে তো একটা বন্ড থাকার কথা ছিল, তাই না? বন্ড একটা থাকার কথা ছিল, কিন্তু যেহেতু সে জায়গায় লোন পেয়ার আছে, তাই আমি এখান থেকে যখনই অ্যাঙ্গেলটা কনসিডার করতে যাব তার মধ্যেখানে লোন পেয়ার চলে আসবে। তো সেইভাবে অ্যাঙ্গেল কখনো কনসিডার করা হয় না। তোমরা সবাই জানো যে আমরা ওয়াটার হোক বা অ্যামোনিয়া হোক, তাদের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কখনো এইভাবে ক্যালকুলেট করি না, আমরা সবসময় এইভাবেই ক্যালকুলেট করি। এটাই রাইট, এটা নয়। তো এখানেও ঠিক তাই, এটা কমে গিয়ে 173 ডিগ্রি হয়ে যায়। আর এই অ্যাক্সিয়ালের সঙ্গে ইকুইটোরিয়ালের বন্ড অ্যাঙ্গেল যে 90 ডিগ্রি ছিল, সেইখান থেকেও কিন্তু ভ্যালুটা কমে যায়, কমে গিয়ে 90 ডিগ্রি থেকে কমে গিয়ে যে ভ্যালুটা হয় সেটা আমার এখন ঠিক খেয়াল নেই, তবে এটা লেস দেন 90 ডিগ্রি, এইটুকু জেনে রাখো। তো এই ধরনের স্ট্রাকচার হয়ে যাওয়ার ফলে আমরা এটাকে বলে থাকি ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। ডিস্টর্টেড টেট্রাহেড্রাল বলি বিকজ চারটে বন্ড নিয়ে এই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। আর টেট্রাহেড্রালেও চারটে বন্ড থাকে, খেয়াল করে দেখো। এরকম যদি আমরা কোনো একটা সেন্ট্রাল অ্যাটম যদি বলি, এরকম যদি বলি,
তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 4টে বন্ড আছে, এই যে 1 2 3 4, এখানেও 4টে বন্ড আছে। তো 4টে বন্ড নিয়ে ওরকম একটা টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টের মতো ক্রিয়েট করে, কিন্তু সেটা লোন পেয়ারের জন্য যে রিপালশন হলো, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের জন্যই এই ধরনের স্ট্রাকচারটা অ্যারাইজ করলো ডিস্টরশনের ফলে। তাই এই স্ট্রাকচারটাকে বলা হয়, মানে শেপ যেরকম দেখতে লাগে সেটাকে বলা হয় ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। নামটা লিখবো, শেপ বলবে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল और सीसॉ, এটাও তোমরা জানো सीसॉ, হ্যাঁ सीसॉ, ঠিক আছে। এইটা হলো শেপ। স্ট্রাকচার কিন্তু এইটাই, শেপ হচ্ছে লোন পেয়ারের সাথে ওই রিপালশন হওয়ার পরে যেরকম দেখতে লাগে, তো এটা হলো सीसॉ। তো এই হলো স্ট্রাকচারাল ফিচার। এবার আমরা এদের কিছু এবার কেমিক্যাল প্রপার্টি দেখি, ইম্পর্টেন্ট কয়েকটা কেমিক্যাল প্রপার্টি দেখব। কেমিক্যাল বিহেভিয়ারের মধ্যে ফার্স্টেই আমরা বলবো লিউইস বেসিসিটি। আর লিউইস অ্যাসিডিটি। টেট্রাহ্যালাইড যারা দেখলে তাদের প্রত্যেকেরই একটা করে লোন পেয়ার আছে, সেটা তোমরা খেয়াল করেছো, প্রত্যেকেরই একটা করে লোন পেয়ার আছে। তো এই লোন পেয়ার তারা ইউজ করে অন্য কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা ইলেকট্রন চাহিদা সম্পন্ন কোনো নমুনার সাথে সহজেই বন্ধন তৈরি করে নিতে পারবে, তাই না? অর্থাৎ ইলেকট্রন ডোনেশনের একটা ঘটনা আমরা এদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। তাহলে দিজ থ্রি আর লুইস বেস অর বিহেভিং লাইক লুইস বেস। কিন্তু সবার লুইস ক্ষারকত্ব তো সমান হবে না, তাই না? তো কার ক্ষেত্রে বেশি আর কার ক্ষেত্রে কম সেটা এবার দেখা যায়। লুইস বেসিসিটি আমরা দেখব যে কে কত সহজে ইলেকট্রনটা ডোনেট করে দিতে পারছে। এখন দেখো সালফার, এটা এখানে +4 চার্জ, এটাও +4 এবং টেলুরিয়ামও +4 চার্জ, রাইট? সালফারের আকার ছোট এবং তার উপরে যে প্লাস চার্জ আছে সেই প্লাস চার্জের ফলে তার আধান ঘনত্বটাও বেশি, তাই না? তো এই ইলেকট্রন জোড় যেটা আছে বা লোন পেয়ার যেটা আছে সেই লোন পেয়ারের ওপরে সালফারের নিউক্লিয়াস একটা তীব্র আকর্ষণী প্রভাব প্রয়োগ করবে, ফলে সেই লোন পেয়ার ডোনেশনের প্রবণতা কম হবে। কারণ আকার ছোট হওয়ার জন্য এবং তার আধান ঘনত্বটাও বেশি হওয়ার জন্য, আধান ঘনত্ব আমি অ্যাপ্লাই করছি কারণ এখানে এটা তো সবাই সমযোজী যৌগ, যদি আমরা আধান ঘনত্বের কনসেপ্টটা অ্যাপ্লাই করি তাহলে সেই বিচারে এখানে আমরা কি বলতে পারি যে এর আধান ঘনত্ব বেশি, তাই তার যে ইলেকট্রন পেয়ার যেটা রয়েছে তার উপরে নিউক্লিয়ার চার্জ একটু বেশি পরিমাণে কাজ করছে, ফলে এই লোন পেয়ারটা তীব্রভাবে সালফারের নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট। কিন্তু যত তুমি দূরের দিকে যাচ্ছ, মানে সেলেনিয়াম থেকে টেলুরিয়ামের দিকে যাচ্ছ, তত কি হচ্ছে, টেলুরিয়ামের সাইজ বড়
যার ফলে +4 যে চার্জটা ওখানে যদি আমরা কনসিডার করি তার আধান ঘনত্ব কম, তাই নিউক্লিয়ার পাওয়ার ওই লোন পেয়ারের উপরে কম পরিমাণে কাজ করবে। দ্যাট মিনস এই লোন পেয়ারটা লুজলি বাউন্ড হওয়ার কারণে খুব ইজিলি ডোনেশনের জন্য পাওয়া যাবে। সেই কারণে আমরা বলতে পারি যে সাইজ যত ইনক্রিজ করছে সেখানে লোন পেয়ার ডোনেশনের ক্ষমতা বাড়ছে, কারণ নিউক্লিয়ার পাওয়ার ওভার দ্য লোন পেয়ার বিকামস ডিক্রিজেস। দেয়ারফোর লুইস বেসিসিটির অর্ডার হচ্ছে টেলুরিয়াম টেট্রাফ্লুরাইড সবার আগে, তারপরে সেলেনিয়াম টেট্রাফ্লুরাইড, তারপরে হচ্ছে সালফার টেট্রাফ্লুরাইড। তাহলে অর্ডারটা আমরা এখানে লিখি। Because nuclear charge over the lone pair electron becomes increases from tellurium to sulfur. Also due to the smaller size and high charge density over সেন্ট্রাল অ্যাটম। ঠিক আছে, ওকে, এই অর্ডারটা হলো। এবারে লুইস অ্যাসিডিটির অর্ডার কি হবে? লুইস বেসিসিটির যে অর্ডারটা তোমরা দেখলে, লুইস অ্যাসিডিটির অর্ডারটা ঠিক উল্টো হবে। অর্থাৎ এখানে আমরা অর্ডারটা লিখব, সব থেকে বেশি হচ্ছে SF4 এর, তারপরে ACF4 তো মিডিলেই আছে, দেন TeF4। দেখো লুইস বেসিসিটির যে অর্ডারটা আমি বলেছি, লুইস অ্যাসিডিটির অর্ডারটা কেন এরকম তার সাপেক্ষে আমরা বা তার সপক্ষে আমরা এই পয়েন্টগুলোই বলতে পারি। অ্যাসিডিটি মানে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি। তো ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে কেন? কারণ all these have vacant orbitals to accept electron density। তারপরে চার্জ ডেন্সিটি এটা সব থেকে বেশি, চার্জ ডেন্সিটি একটা পয়েন্ট হতে পারে। চার্জ ডেন্সিটি যার যত বেশি হবে সে তো অন্যের থেকে ইলেকট্রন ডেন্সিটিকে নিজের দিকে আকর্ষণ করতে পারবে বেশি। তো সেই কারণেই এদের সালফারের যে ফ্লুরাইড তার লুইস অ্যাসিডিটিটাও বেশি। এইটা আর একটা পয়েন্ট। থার্ড পয়েন্ট কি হতে পারে? এবিলিটি টু ইনক্রিজ কোঅর্ডিনেশন নাম্বার আপ টু 6। দেখো সালফার হেক্সা ফ্লুরাইড অবধি যেতে পারে, সেলেনিয়ামও তাই, টেলোরিয়ামও তাই। তো এখানে সালফার যেহেতু এই সমস্ত কটা পয়েন্টে এগিয়ে আছে, তাই জন্য সালফারের ক্ষেত্রে অ্যাসিডিটির টেন্ডেন্সিটা বেশি হবে বা অন্যের থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সিটা বেশি হবে। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাতে পারি যে কীরকমভাবে লুইস অ্যাসিডিটি দেখাচ্ছে। SF4 প্লাস 2F মাইনাস দিয়ে SF6 2 এরকম একটা আয়ন তৈরি হলো। তো দেখো এটা লুইস অ্যাসিডিটি একটা এক্সাম্পল হতে পারে। ভ্যাকেন্ট অরবিটাল আছে, ইলেকট্রন ডেন্সিটি নিয়ে আসছে দুটো F-, তাদেরকে কম্বাইন করে নিয়ে SF6 2- হয়ে গেল। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে এবিলিটি টুয়ার্ডস হাইড্রোলিসিস।
হাইড্রোলাইজ করার টেন্ডেন্সি কার কীরকম হবে। SF4 ACF4 TeF4 plus H2O plus H2O plus H2O। তোমরা যদি লুইস অ্যাসিডিটি লুইস বেসিসিটি বুঝে থাকো তাহলে এটাও বুঝতে পারবে। হাইড্রোলিসিস মানে কি? হাইড্রোলিসিস মানে হচ্ছে এই প্রত্যেকটা যৌগতে যে ফ্লুরিন রয়েছে বা ফ্লুরাইড রয়েছে তারা প্রতিস্থাপিত হয়ে যাবে এবং তাদের জায়গায় OH চলে আসবে, তাই তো? OH গুলো এখান থেকে ফ্লুরিনের জায়গাটা দখল করে নেবে। তাহলে জল থেকে ইলেকট্রন ডেন্সিটিটাই গ্রহণ করার কথা বলা হচ্ছে, তবেই তো জলের সঙ্গে রিঅ্যাকশন করতে পারবে বা ওয়াটার মলিকিউলের সঙ্গে রিঅ্যাকশন করতে পারবে। হাইড্রোলিসিস মানে হচ্ছে জলের অণুর থেকে ইলেকট্রন ঘনত্ব এই যৌগগুলোর যে কেন্দ্রীয় পরমাণু সেইখানে গ্রহণ করার কথা বলা হয়েছে। তাহলে এইটা কীরকম ধর্ম? এটা তো লুইস অ্যাসিডিটি ধর্ম বলা যায়। এই যে তিনটে যৌগ আছে তাদের এটা লুইস অ্যাসিডিটির ধর্ম আমরা বলতে পারি। তাহলে একটু আগেই আমরা লুইস অ্যাসিডিটির একটা অর্ডার পড়লাম, তো সেই অর্ডারটাই এখানে ফলো করবে। SF4 এর হাইড্রোলাইজ করার প্রবণতা সব থেকে বেশি, তারপরে ACF4, তারপরে TeF4। ভালো করে দেখো, জলের সঙ্গে যে বিক্রিয়া করার কথাটা বলা হচ্ছে বা হাইড্রোলিসিসের কথা বলা হচ্ছে সেটা তো জলের থেকে ইলেকট্রন গ্রহণের দ্বারা বিক্রিয়ার কথাই বলছি। তো ইলেকট্রন গ্রহণ করা মানে কি? এই যৌগগুলোর লুইস অ্যাসিডিটির ধর্মই বোঝানো হচ্ছে। তাহলে লুইস অ্যাসিডিটির অর্ডার আমরা জাস্ট আগেই যেটা পড়লাম সেই অর্ডারটাই হবে, হাইড্রোলাইজ করার প্রবণতা। ওকে, চলো এবারে আমরা হেক্সা হ্যালাইড নিয়ে কথা বলি। হেক্সা হ্যালাইডের ক্ষেত্রে বিশেষ কিছু বলার মতো নেই। এরপরে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দেব যেগুলো তোমরা আমাকে উত্তর দেবে। এদের প্রত্যেকেরই গঠন অক্টাহেড্রাল, কারণ 6 জন সাবস্টিটিউয়েন্ট আছে। অক্টাহেড্রাল স্ট্রাকচার, 6 জন সাবস্টিটিউয়েন্ট থাকলে সমযোজী যৌগগুলোর অক্টাহেড্রাল স্ট্রাকচার হয় অ্যাকর্ডিং টু VSEPR থিওরি। এখানে কোনো ডিস্টরশন নেই, নো ডিস্টরশন, বিকজ এখানে কোনো লোন পেয়ারও নেই, সেই কারণে ডিস্টরশনের কোনো প্রশ্নই ওঠে না। ওকে, অল বন্ড অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি অ্যান্ড অল বন্ডস আর অফ ইকুয়াল লেন্থ। অল বন্ড লেন্থস আর ইকুয়াল। কেন কি তুমি এরকম ভাবেও স্ট্রাকচারটা আঁকতে পারো বা এইভাবেও আঁকতে পারো, এইভাবেও আঁকতে পারো বা এইভাবেও আঁকতে পারো, এইভাবেও আঁকতে পারো, একই রকম দেখতে হবে। সো দিস ইজ অক্টাহেড্রাল। এবার এদেরও আমাদের কিছু কেমিক্যাল বিহেভিয়ার জানতে হবে। তো প্রথমেই আমরা একটা পয়েন্ট এখান থেকে বলে দিতে পারি কেমিক্যাল বিহেভিয়ারের, যে এদের কোনো লুইস বেসিসিটি নেই। নাম্বার এ, লুইস বেসিসিটি নেই। কেন নেই? কারণ এদের কারোরই লোন পেয়ার বা এক্সট্রা কোনো ইলেকট্রন ডেন্সিটি নেই, কিন্তু লুইস অ্যাসিডিটি আছে। কিভাবে? সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম এদের প্রত্যেকেরই ভ্যাকেন্ট অরবিটাল আমরা পাবো। সো
এদের প্রত্যেকেরই লুইস অ্যাসিডিটি রয়েছে। আচ্ছা, আমি হাইব্রিড স্টেটগুলো মেনশন করতে ভুলে গেছি। তো হেক্সা হ্যালাইডগুলোর হাইব্রিড স্টেট sp3d2, এবং টেট্রাহ্যালাইড যারা ছিল, টেট্রাহ্যালাইডের হাইব্রিড স্টেট sp3d, এগুলো অ্যাকর্ডিং টু VSEPR। তো যাই হোক, লুইস বেসিসিটি নেই, বাট লুইস অ্যাসিডিটি ইজ দেয়ার। এবার লুইস অ্যাসিডিটির কথা যদি বলা হয়, তাহলে সেখানে হাইড্রোলিসিসের কথাটাও আমরা একসাথে মেনশন করে দিতে পারি। কি, যে সহজে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারবে তারই লুইস অ্যাসিডিটি বেশি হবে, এবং সে জলের সঙ্গেও রিয়াকশন করবে খুব ইজিলি, এবং ইজিলির সাথে সাথে বলতে পারি খুব তীব্রতার সাথে রিয়াকশন করবে। তো সেই পয়েন্টটা দেখা যাক হাইড্রোলিসিসে। একটা কথা ভেবে দেখো, সালফার তার কোঅর্ডিনেশন নাম্বারটাকে ম্যাক্সিমাম 6 পর্যন্ত এনহ্যান্স করতে পারে। 6 এর ওপরে যেতে গেলে সেক্ষেত্রে কি হবে, একটা স্টেরিক ফ্যাক্টর চলে আসবে। সালফার ক্যান enhance its coordination number maximum up to 6, but in SF6 sulfur already reaches its maximum limit of coordination, তাই সালফার আর ফার্দার কাউকে নিজের সাথে অ্যাটাচ করবার মতো ক্ষমতা রাখে না। তাহলে কি হবে, যদি SF6 প্লাস H2O আমরা যদি দেখাতে যাই, তাহলে এখানে ফ্লুরিনের সঙ্গে 6টা যে ফ্লুরিন অ্যাটম আছে, ওয়াটার মলিকিউল এসে যখন সালফারকে অ্যাপ্রোচ করতে চাইবে, তখন সেখানে কি হবে, একটা স্টেরিক হিন্ড্রেন্স কাজ করলে জলের মলিকিউলগুলো আর রিয়াকশন করবে না। সেই কারণে SF6 ইনার্ট টুয়ার্ডস হাইড্রোলিসিস, এবারে যত তুমি ACF6 এর দিকে যাও বা TeF6 এর দিকে যাও, এই অ্যাটমগুলোর তো সাইজ গ্র্যাজুয়ালি বাড়ছে, তাই তাদের কোঅর্ডিনেশন নাম্বার এক্সপ্যান্ডিবিলিটি, মানে কোঅর্ডিনেশন নাম্বার বৃদ্ধি করার প্রবণতাটাও ক্রমাগত বাড়ছে। সালফার যেমন ম্যাক্সিমাম 6 পর্যন্ত, সেক্ষেত্রে সেলেনিয়াম বা টেলুরিয়াম পর্যন্ত দেখা যায় কোঅর্ডিনেশন নাম্বার তারা 8 পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারে। সেই কথাটা আমরা তাহলে লিখব যে selenium or tellurium can expand its coordination up to 8 member. তো এখানে সালফারের চার্জ ডেনসিটি +6 এর রেসপেক্টে বেশি হলেও যেহেতু এর কোঅর্ডিনেশন নাম্বার বৃদ্ধি করার ক্ষমতা নেই, সেহেতু এর বিক্রিয়া করার ক্ষমতা দেখা যাচ্ছে না। বিক্রিয়া হয়তো করতে চাইছে, কিন্তু জলের মলিকিউলগুলো তো ঢুকতেই পারছে না সালফার পর্যন্ত, বিকজ অফ স্টেরিক হিন্ড্রেন্স। আমরা মানে টেট্রাহ্যালাইডের ক্ষেত্রে যেরকম দেখলাম যে সালফারের চার্জ ডেনসিটি বেশি, তাই ইলেকট্রন ডোনারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারছে খুব ইজিলি। এখানেও সেই ঘটনাটাই হচ্ছে, ওয়াটার মলিকিউলকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে SF6টাই বেশি, কিন্তু ওয়াটার মলিকিউল তো ঢুকতেই পারছে না বিকজ অফ দিস প্রবলেম। সেই কারণে রিয়াকশনটাও হচ্ছে না। আর এরা
ওয়াটার মলিকিউলকে কম অ্যাট্রাক্ট করলেও, মানে তাদের চার্জ ডেন্সিটি তো কম, সালফারের রেসপেক্টে তাদের চার্জ ডেন্সিটি কম, তো জলের মলিকিউলসকে কম অ্যাট্রাক্ট করছে, বাট স্টিল তারা রিয়াকশন করতে পারছে, কারণ এরা 8 মেম্বার পর্যন্ত কোঅর্ডিনেশন নাম্বারকে এক্সপ্যান্ড করতে পারে। তো সেই হিসাবেই বলা হচ্ছে যে সেলেনিয়ামের হেক্সাফ্লোরাইড বা টেলুরিয়ামের হেক্সাফ্লোরাইড তারা ওয়াটারের সাথে রিয়াকশন করে, কিন্তু SF6 করার ইচ্ছে থাকলেও বা চাহিদা থাকলেও স্টেরিক হিন্ড্রেন্সের কারণে বা কোঅর্ডিনেশন নাম্বার এক্সপ্যান্ড করবার ইনএবিলিটির কারণে রিয়াকশন হয় না, তাই এটা ইনার্ট হিসাবে থাকে টুয়ার্ডস হাইড্রোলিসিস। আর এই ব্যাপারটাকে আমরা লিউইস অ্যাসিডিটির সাথেও কম্পেয়ার করতে পারি। তাহলে হাইড্রোলিসিসের অর্ডার কি হবে? হাইড্রোলিসিসের অর্ডার হচ্ছে TeF6, ACF6 এবং SF6। SF6 তো আমি বললাম ইনার্ট টুয়ার্ডস হাইড্রোলিসিস, সো দিস ইজ দ্য অর্ডার অফ হাইড্রোলিসিস and also the order of Lewis acidity, রাইট? তাহলে আজকের আমাদের এই আলোচনাটা এইখানেই শেষ হলো, যে এই গ্রুপ 16-এর হ্যালাইড যৌগ নিয়ে। নেক্সট আমরা গ্রুপ 16-এ সালফারের অক্সো অ্যাসিড নিয়ে কথা বলবো এবং তার মধ্যে স্পেসিফিক কিছু অক্সো অ্যাসিডের কেমিক্যাল বিহেভিয়ার নিয়েও আলোচনা করব। তো ভিডিওটা তোমরা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার, শেয়ার করবার অনুরোধ থাকলো। সো আবার পরে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থেকো, গুড বাই।